ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। বিএনপির গঠনতন্ত্র ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানা সহ 9 নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। তবে বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনাপ্রধান তারা পেয়েছে। কেন বলছি, তিনি ওই 36 দিনের তার যেই অবদান, সেটাকে আমি একপাশে সরিয়ে রেখে বলি, তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন, নেন নাই। ওয়াকার সাহেব, আমার কপালটা আসলেই খারাপ, বুঝছাও। এই শেখ রুমিনুর আবার যেটি হাত দিবি না সেটা জয় বাংলা অবধি। বিএনপির জনপ্রিয়তা কমানোর 90% ক্রেডিট করলে ওর দেওয়া যায়, রুমিনুরে দেওয়া যায়। আপনারে ধরিছে, এখন আপনার জয় বাংলা হওয়ার ঠেকায় কে? পাইলে আপনি যে কন জোর হাত কইরা মাজনি, আমার প্রশংসা না করলে হয় না। রুমিনুর কইতেছে ওয়াকার ক্ষমতা নিতে পারত, নেয় নাই। চারপাশ থেকে স্লোগান এসেছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। সেই সময় যদি সেনাপ্রধান ক্ষমতা নিতেন, আপনি বিশ্বাস করেন মানুষ খুশি ছাড়া কেউ বেজার হতো না, সবাই আনন্দিত হতো। কিন্তু সেনাপ্রধান সেটি করেননি। উই নাকি রাজনীতি করে, আমি তাজ্জব হয়ে যাই, শ্রদ্ধা হয়ে যাই। উই নাকি রাজনীতি করে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সবচেয়ে বড় সমস্যা, বাংলাদেশে কোনো স্ট্রং পলিটিক্যাল লিডার নাই। এটা বাংলাদেশের সমস্যা না শুধু, এটা পাকিস্তানেরও সমস্যা। এই জন্য পাকিস্তানে কোনো ইনস্টিটিউট দাঁড়ায় নাই, দেশটা মাথা তুলে দাঁড়াইতে পারতেছে না। জিন্নাওকালে মারা যাওয়ার পর থেকে পাকিস্তান নেতৃত্ব শূন্যতা ভুগছে। এই জন্য ওই ফাঁকে আর্মি ক্ষমতা বানাইছে, দেশটা মারা গেছে, দেশটা ভেঙে 2 টুকরা হয়েছে, অর্থনীতির মারা গেছে। আর্মির সামনে দাঁড়ায় কইতে পারে না স্টপ ইট, এটা তোমার ডোমেইন না, এটা তোমার এলাকা না, দূর হটো। আর্মির নাম নেওয়ার আগে উজু কইরা নেয় বাংলাদেশের পলিটিশিয়ানরা। তারপর কয় দেশপ্রেমিক সেনাবাহিনী, এটা কইয়া তেল দেয় কিছুক্ষণ, তারপরে মিন 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 করে কথা কয়। আর জেনারেলরা পাইছে, ধমক দিলে প্যান নষ্ট করে ফেলে পলিটিশিয়ানরা। তো ধমক দিবে না কেন? 100 বার দিবে, আমি হইলেও দিতাম নি। যাই হোক, এই আর্মি আর ক্ষমতার ব্যাপারটা এটা বুঝেনি, এটা বিষয়টা কি আসলে। কারণ একটা সময় দেখেছিলাম যে পাবলিক ওয়াকারকে তেল দিতে 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 আকাশে তুলে ফেলিছে, যে ওয়াকারকে বিপ্লবের নেতা বানায় ফেলিছে। ওয়াকার না থাকলে নাকি বিপ্লবই হইতো না, আমরা নাকি জিততেই পারতাম না। রাষ্ট্রের বৈধতা কোত্থেকে আসে? রাজনৈতিক দার্শনিক ম্যাক্স ওয়েবার কইছিল ইংরেজিতে এই কথা, যে বাংলা কইরা কই আর কি, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? এই রাজনৈতিক বৈধতা আসে জনগণের রাজনৈতিক ইচ্ছা থেকে, পলিটিক্যাল উইল থেকে, যাতে নির্বাচনের মাধ্যমে গণসম্মতির মাধ্যমে প্রকাশ পায়। রাজনীতি হইলে সেই প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ ঠিক করে কে এই বৈধ বল প্রয়োগের অধিকার ব্যবহার করবে। সরকার, এটা সরকার, সেনাবাহিনী না। মানে সেনাবাহিনীকে সরকার চালাবে, রাজনৈতিক নেতৃত্ব চালাবে, এটাই তার বৈধ বল প্রয়োগের ইনস্ট্রুমেন্ট। এইটারে কে ব্যবহার করবে সেটাই ঠিক করে ভোট। সেনাবাহিনী আপনা হাত জগন্নাথ, সে নিজের শক্তিকে নিজেই ব্যবহার করে। রাজনীতি সেনাবাহিনীর উপরে শ্রেষ্ঠ, কারণ রাজনীতি জনগণের প্রতিনিধিত্ব করে, আর সেনাবাহিনী রাষ্ট্রের যন্ত্র। যখন আর্মি রাজনীতির চেয়ে শক্তিশালী হয়ে যায়, তখন সেনাবাহিনী রাজনীতির উপর প্রভাব বিস্তার করে, যা সরাসরি শাসন করে। তখন এই যে মৌলিক যে বৈধতার উৎস, সেটাই বদলে যায়। জনগণের ইচ্ছা তখন আর চূড়ান্ত থাকে না, রাষ্ট্র তখন অস্ত্রধারীদের হাতে চলে যায়। তাই ঘটছে হাসিনার আমলে। এর ফলে যা ঘটে, নাগরিকদের অধিকার নষ্ট হয়, কারণ সেনাবাহিনী নিরাপত্তা চিন্তা করে, স্বাধীনতা না। আইনের শাসন ভেঙে পড়ে, কারণ সেনাবাহিনী নিজে আইন নির্ধারণ করে, নিজে একটা আয়নাঘর বানায় ফেলে, নিজেই গুম করে, নিজেই খুন করে ফেলে। বেসামরিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে, ব্যুরোক্রেসি, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, মিডিয়া সব আর্মির নিয়ন্ত্রণে চলে যায়। তাই না মিডিয়া নিয়ন্ত্রণ করতেছে না, ডিজিএফআই নিউজ পাঠায়, সেটা ছেপে দেয়, কি করতে হবে কি ছাপাইতে হবে সেটা ডিজিএফআই বলে দেয়। রাজনৈতিক চিন্তা, মতবিরোধ, সৃজনশীলতা এটা নিস্তেজ হয়ে যায়। সেনাবাহিনীর ভাষা হইল আদেশ, মান্যতা। গণতন্ত্রের ভাষা হইল বিতর্ক এবং সমঝোতা। এবং সেনাবাহিনীর এই ভাষা শোনার জন্যই রাষ্ট্র তার প্রাণ শক্তি হারা ফেলে। পাকিস্তানের উদাহরণ একটা ক্লাসিক উদাহরণ। 47 সালের পর থেকে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী গার্জিয়ান অব দ্য স্টেট হয়ে বসছে। এর পিছনে 3টা কারণ। একটা হচ্ছে দুর্বল বেসামরিক নেতৃত্ব, জিন্না এবং লিয়াকত আলী খানের মৃত্যুর পর যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়, সেইটা আর কাটাই উঠতে পারেনি। 2 নাম্বার হইতেছে ভারতের সাথে একটা নিরাপত্তা সংকট আছে, তো রাষ্ট্রের নিরাপত্তা ইস্যুকে রাজনীতির চেয়ে বড় করে দেখানো হয় সবসময়। 3 নাম্বার হয়েছে যে আমলাতান্ত্রিক একটা রাষ্ট্রীয় কাঠামো, যেটা সামরিক আমলাতান্ত্রিক জোট একটা ডিপ স্টেট তৈরি করছে। এর ফল আইয়ুব খানের কুদেতা থেকে শুরু হয়েছে, জিয়াউল হক কু করছে, তারপরে পারভেজ মোশাররফ কু করছে, এখনো সেনাবাহিনী আসলে ক্ষমতা দখল করে আছে। এই সামরিক শ্রেষ্ঠত্বে রাজনৈতিক নাগরিকত্ব বিলুপ্ত হয়ে যায়। মানুষ নাগরিক না, সিকিউরিটি সাবজেক্ট হয়ে ওঠে।
পাকিস্তানের রাষ্ট্র তখন ধর্ম, নিরাপত্তা, অস্ত্র এই সমস্ত তিনে বাধা একটা দমনমূলক কাঠামোতে পরিণত হয়। এখন এই জন্য পাকিস্তানে কোনো সরকার স্থায়ী হতে পারে না, সেনাপ্রধানই মূল সিদ্ধান্ত নেয়। আমি মেলার সময় দেখাইছি না আন্না আর্ডেনের কথা, উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন ইংরেজি যে ভায়োলেন্স ক্যান ডিস্ট্রয় পাওয়ার, ইট ইজ আদারলি ইনক্যাপেবল অফ ক্রিয়েটিং ইট। তার মানে অস্ত্র বল প্রয়োগ করে ক্ষমতা দখল করা যায়, কিন্তু বৈধতা তৈরি করা যায় না। সেনাবাহিনী যতই শক্তিশালী হোক, তার ক্ষমতা ভয় এবং সহিংসতার উপরে নির্ভরশীল, জনগণের সম্মতির উপরে না। এই জন্যই সামরিক শাসন টিকে রাখতে পারে না। 111 টেকেনি কেন? এই জন্যে ওয়াকার ক্ষমতা নিতে পারতো না। তার যে ক্ষমতা, যেটা ভয় এবং সহিংসতার উপর নির্ভর, সেটাই তো ধ্বংস হয়ে গেছে, সেটা দিয়ে তো কিছু করতে পারতেছে না। তাইলে সে কাকে ভয় দেখাবে, কার উপরে সহিংসতা করবে? তো করার ক্যাপাসিটি নাই। ও চাইলেও পারতো না ক্ষমতা নিতে। যে বলতেছে রুমিনুর রহমান, ও পলিটিক্সের পাও বোঝে না, পলিটিক্সের সারপোকা একটা, উল্টা পাল্টা কথা বলে। মিশেল ফুকার একটা কথা বলছিলেন যে ক্ষমতা শুধু উপর থেকে আসে না, নিচ স্তরে ছড়ায় থাকে, এটাকে ক্যাপিলারি পাওয়ার বলছে। সেনাবাহিনী যখন একচেটিয়া ক্ষমতা নেয়, তখন এই ছড়ায় থাকা শক্তিগুলো নাগরিক সমাজে মত প্রকাশ, সংস্কৃতি, এই সমস্ত কিছু দমে যায়। রাষ্ট্র তখন ডিসিপ্লিনারি মেশিন হয়ে ওঠে। গ্রামসে একই কথা বলছে যে টেকসই ক্ষমতা আসে কনসেন্ট থেকে, কোয়েকশন থেকে না, মানে বল প্রয়োগ থেকে না। যে রাষ্ট্র শুধু বল প্রয়োগ দিয়ে চলে, সেটা দীর্ঘমেয়াদে ভেঙে পড়ে। হাসিনা শাসন সেই জন্যই টেকে নাই, টিকতো না। আমি জানতাম টিকবে না, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। আমাকে পাবলিক বলতে হাসিনার আমলে আমি নাকি সকাল সন্ধ্যা হাসিনারে ফেলাই দিই। আমি আজকেও বলি, বিএনপির রাজনৈতিক ক্ষমতা তৈরি করতে পারবে না, কারণ রাজনৈতিক ক্ষমতা বোঝে না কিভাবে পলিটিক্যাল পাওয়ার তৈরি হয়। সেজন্য বিএনপি ক্ষমতায় আসতে পারবে বলে আমার মনে হয় না। আমার কল্পনায় আগামীর ক্ষমতায় আমি বিএনপি আসবে এরকম দৃশ্য আমি দেখি না। কারণ বিএনপি পলিটিক্যাল পাওয়ারটা কিভাবে তৈরি হয়, কিভাবে এটাকে ম্যানেজ করতে হয়, তৈরি করে ফেলতে হয়, এই জিনিসটাই বুঝে না, একেবারে কমপ্লিটলি বুঝে না। আমি এটা নিয়ে আরো আলাপ করব, দেখবেন। আরো তো 3.5 মাস সময় আছে ইলেকশনের আগে। আর একটা উদাহরণ হচ্ছে মায়ানমার। আর্মি দেখেন রাজনীতির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাখায়, দেশে কোনো বেসামরিক শক্ত নেতৃত্ব না থাকে, দেশ আজকে গৃহযুদ্ধে নিমজ্জিত, দেশটা ধ্বংস হয়ে গেল, ভেঙে পড়বে দেশটা। মিশরও একই ঘটনা ঘটবে, লিখে রাখেন। এই সিসির শাসনে থাইল্যান্ডের কত স্টেবল একটা শক্তিশালী অর্থনীতি ছিল না, আর্মি ক্ষমতাবান হইলো, কপালে শনি লাগলো, ঘন ঘন সেনা অভ্যুত্থান, রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিকতা দুর্বল হয়ে গেল। যে রাষ্ট্রের সেনাবাহিনী রাজনীতির চেয়ে শক্তিশালী হয়ে ওঠে, সেখানে রাষ্ট্র না ব্যারাকি নীতি নির্ধারণ করে। এইটা প্রথমে মনে হয় যে নিরাপত্তা দিতেছে, কিন্তু আসলে রাষ্ট্রের প্রাণশক্তি, জনগণের ইচ্ছা, মত প্রকাশ, চিন্তা, রাজনীতি সব মইরা যায়। শেষ পর্যন্ত রাষ্ট্র একটা ডেড মেশিন উইথ গানস হয়ে ওঠে, একটা অস্ত্র নিয়ে একটা মৃত একটা মেশিন হয়ে ওঠে। এটা চলতে পারে কিন্তু বাঁচে না। তাহলে এই হইতেছে রুমিনুরের রাজনৈতিক প্রজ্ঞা আর রাজনৈতিক সাহস। এই জন্য তার দল ঈদের পর আন্দোলনের হুঙ্কার দেওয়া ছাড়া কিছুই করতে পারে না। লড়াইটার আগুন যারা জ্বালায় রাখছিল, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে বিজয়ের পরে। হয় ইন্ডিয়ার পায়ে ধরে, নয়তো পশ্চিমের পায়ে ধরে, নয়তো আর্মির পায়ে ধরে, অথবা ব্যবসায়ীদের পায়ে ধরে। পায়ে যদি পড়বে তো তোমার রাজনৈতিক ক্ষমতা কই? যারে তুমি তেলাবা, সে তো তোমাকে জিন্দেগিতে ভ্যালু করবে না। যার সামনে দাঁড়ায় তুমি আঙুল তুলতে পারবা, সেই তোমারে ভ্যালু করবে। এই পলিটিক্যাল পার্টিগুলা ওয়াকার আর আর্মিরে তেলাইতে 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 আকাশে তুলে ফেলেছে। চোখে চোখে মিথ্যা কথা বলে এখন আর্মি। গুম কমিশনের নাবিলার কথা শোনেন, মানে ওই যে সিটিটিসির আয়না ঘরের কথা সারা দুনিয়া জানে। আর্মিকে জিজ্ঞেস করছে যে ওই আয়না ঘরে গার্ড কারা ছিল, তো আর্মি কয় ওখানে আয়না ঘরই ছিল না, গার্ড কোত্থেকে আসবে? পরে দাবরেনি খেয়ে বলে যে না, আয়না ঘর ছিল কিন্তু দারোয়ান ছিল না, গার্ড ছিল না। চিন্তা করেন, ডিজিএফআই ডিরেক্টরদের নাম চাইছে, বলে নাই আমাদের কাছে। চিন্তা করেন, শুনেন, ওর কাছেই শুনেন। প্রথম দিকে আমরা ওখানে গিয়েছি, আমরা যে ছবি টবি তুলেছি আমাদের সাথেই ছিল। পরবর্তীতে আমরা লিখে পাঠিয়েছিলাম একটা চিঠিতে যে আমাদেরকে একটু বলেন ওখানে কারা কারা সার্ভ করতো, ওখানে কারা ছিল, গার্ড টার্ড কি নাম টাম দেন। এখন আমাকে লিখে পাঠিয়েছে যে ওখানে তো কোনো সেল ছিল না। আচ্ছা, এটা মানে এত অদ্ভুত লেগেছে। আমি তারপর ফোন করে বলেছি যে ভাই এগুলো লিখবেন না, কারণ আপনি আমার সাথে গিয়েছেন, আমরা দুইজন মিলে ওখানে ছবি তুলেছি, আমিও জানি ওখানে সেল ছিল, আপনিও জানেন, আমার কাছে তো ছবি আছে, আপনি কি করবেন, এটা বলে লাভ আছে কোনো? তখন বলে হ্যাঁ না সরি ভুলে গেছে। তো দ্বিতীয় চিঠিতে পাঠিয়েছে সেল ছিল, গার্ডের নাম জানি না। শুনলেন তো, একটা দেশের প্রাইম মিনিস্টার, ডজন খানেক মন্ত্রী, পুলিশের বড় কর্তা প্রায় 100 জনের মতো, আর্মির জেনারেল, কয়েকটা গোয়েন্দা সংস্থার প্রধান একটা শত্রু দেশে পালায় গেছে, একটাই দেশে পালায় গেছে। তাহলে আপনার দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা কিছু আছে? আপনি ভাবেন তো যে পাকিস্তানের প্রেসিডেন্ট, মন্ত্রী, আইএসআই এর কয়েকজন চিফ, কয়েকটা জেনারেল ইন্ডিয়া পলায় গেছে, পাকিস্তান ভেঙে যাবে একেবারে। বাদ দেন, শুধু রয়ের চিফ বাংলাদেশে পলায় এসছে, তাহলে কি করতো ইন্ডিয়া? প্রফেসর ইউনূস 2বার বক্তৃতা দিল জাতিসংঘে, একবারও কইছে এই আর্গুমেন্টটা?
দুনিয়াতে দ্বিতীয় কোন এক্সাম্পল আছে এরকম যে পুরা স্টেট মেশিনারিজের পুরা শিফট গোয়েন্দা সংস্থা সহ আর্মি জেনারেল সহ পালায় গেছে শত্রু দেশে? কোন দেশ মানতো এটা? হাউকা লাগাই দিত না আন্তর্জাতিক মহলে? আমাদের এক ভালসুন পররাষ্ট্র উপদেষ্টা আছে, সে বুড়া বয়সে নিজের সিভি কেমনে বড় করবে, সে ভারী করবে, সে ধান্দা আছে। ইন্ডিয়ারে এই কইরা দাবরানির উপরে রাখা যায়, কিছুই করে নাই। ভালো হয়েছে, তাতে কি লেভেলের অপদার্থ এগুলো সেগুলো দেখতে পারতেছে পাবলিকে। তো এই যে জেনারেলদের পলায় যাওয়া, এটা কার দায়? মুজিব তো ওয়াকারের কাস্টডিতে ছিল, জেলে ছিল, আর ইয়ের মধ্যে সেখান থেকে পলায় নাই। কেউ জিজ্ঞাইছে তুমি কাস্টডি থেকে কেমনে পলাইলো? আকবর পলাইলো কয়েকদিন আগে, কবির পলাইলো, সে নাকি কয়েকবার রেখে করে আসছে, কবির যায় কলকাতায় যায়, শোনা যাইতেছে আমিনুলও পলাবে। তো সব করা পলানোর দায়িত্ব ওয়াকারের, আর তো কারো না। এখন আবার আবদার তুলিছে এই সমস্ত জেনারেলদেরকে ক্যান্টনমেন্টের মধ্যেই রাখবে, একটা ভিআইপি মেসকে নাকি সাবজেল ঘোষণা করছে, ওইখানে থাকবে, ওটি থাকবে, খাবি দাবি ঘুমাবি, আবার ওটি থেকে আসবি। হাসিনার আমলে 10টা কষ্ট মামলায় এনএসআই এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম আব্দুর রহিম এবং ডিজিএফ এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজাকুল হায়দার চৌধুরীকে কারাগারে রাখা হয় নাই। তাদের প্রিজন ভ্যান করে আদালতে আনা নেওয়া করা হয় নাই। প্রত্যেকটা নিউজ চ্যানেলে তো প্রচারিত হইতো সেটা। তখন তো সেনাবাহিনীর ইজ্জত যায়নি, এখন ইজ্জত চলে যাচ্ছে একেবারে। ওইগুলো তো ভুয়া মামলা ছিল, দুইজনেই তো খালাস হয়ে গেছে। আইন অনুযায়ী কিন্তু এরা এখন আর সেনাবাহিনীর সদস্যই না, চাকরি চলে গেছে। তাইলে এটা ওয়াকারের ডাবল স্ট্যান্ডার্ড না? আমারে এসে ধরছে আমি নাকি কু কইরা ইয়ে করি। হাসিনা তো নিজেই কু উস্কে দিচ্ছে। এই যে দেখেন কি কয়, যার যা কিছু আছে তাই এখন নামতে হবে। আর এই সশস্ত্র বাহিনী আমি জানি না এদের কি, মানে আমি তো তাদের সব ধরনের ট্রেনিং থেকে শুরু করে সব থেকে আধুনিক ট্রেনিং দিয়েছিলাম। শান্তিরক্ষা বাহিনীতে আমার সময় 1 নাম্বার ছিল বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ 3 নাম্বারে নেমে গেছে। আর যেভাবে সেনাবাহিনীকে ইউনুস ব্যবহার করেছে তাতে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এবং জাতিসংঘে ওই সেক্রেটারি জেনারেলের যতই এনে টুপি মাথায় দিয়ে ইফতারি খাওয়া, ভাবমূর্তি তো নষ্ট হয়ে গেছে। তাই ভবিষ্যৎটা কি, কতজন যে ফেরত আসবে তার ঠিক নেই। আমি তো বলে বলে ঠিকঠাক করে দিয়েছিলাম, কিন্তু আজকে সেই শেষ। আর তারপর এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে তারা কিভাবে, কোন সাহসে তারা ওয়ারেন্টি ইস্যু করে? এত সাহস পায় কোত্থেকে? আমার সেটা প্রশ্ন। ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই? তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদের দিয়ে রক্ষা হবে কীভাবে? ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী, নৌবাহিনী, প্রত্যেকেরই তো আমি আধুনিক সরঞ্জামাদি কিনে দিয়ে, কোথায় সাবমেরিন থেকে শুরু করে MiG-21 পর্যন্ত দিয়েছি। সশস্ত্র বাহিনী করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিয়েছেন, তারপর আমি কিনে দিলাম। হ্যাঁ, ওটা বোধহয় শুধু আমাদের হত্যার জন্য ব্যবহার হতে পারে, আর এখন আর তা হয় না, এটা হলো কথা। তো এইভাবে দেশের মানুষ, সশস্ত্র বাহিনী, সিভিল প্রশাসনের আমাদের সেই সচিবরা, আরে তারা কাজ করছে বলেই তো দেশটা এত উন্নতি হয়েছে, নইলে কি এত তাড়াতাড়ি এত দেশের উন্নতি হয় নাকি? আজকে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। আবার শেখ রুমিনুর রহমান কইতেছে হাসিনারে পলাই যাইতে দিছে ওয়াকার, এটাও নাকি ক্রেডিট তার। হ্যাঁ, এই ক্রেডিটও সে ওয়াকারকে দিতেছে যে পলিটিশিয়ান আর্মির হাতে তার রাজনৈতিক নেতা হওয়ার কোনো যোগ্যতাই নাই। পলিটিশিয়ান হিসাবে এরা আসলে আর্মির ক্ষতি করে। মানে স্পয়েলড বেবি দেখেছেন? স্পয়েলড বেবি মানে জানেন তো, বাপ মায়ের আশকারা পাইয়া বকে যাওয়া সন্তান। আর্মির অবস্থা হয়েছে তাই, আশকারা দিতে 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 এমন এক জায়গায় আসছে শাসন করার কেউ নাই। তো আর্মির উপরে সিভিল কন্ট্রোল নাই, সেই জন্য আর্মি যা খুশি তাই নিজেকে রাষ্ট্রের মালিক বলে মনে করে, যেহেতু তার হাতে বন্দুক আছে। কিন্তু এটাই বোঝে না যে বন্দুকটা দিছে তার জনগণ। আর দেখেন আর্মির গোলা বারুদের ফ্যাক্টরি, এটা কি বানাচ্ছে? ফার্নিচার বানাচ্ছে। দেখেন আমাদের গাজীপুরের ফ্যাক্টরি স্যার, বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব ট্যাঙ্ক বানান, কামান বানান, ওটাও বানাচ্ছি স্যার। দেখিনি পর্যাপ্ত স্যার, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বানানো হয়েছে স্যার। এটা স্যার জিএমপির শোরুম আছে। হ্যাঁ, এটা শোরুম আছে আমাদের, হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের সিএসবি স্যার। আমরা এই প্রথমবারের মতো আমরা একটু চারিদিকে ঘুরে দেখেন and see the amount of changes that you need to do. You're probably 30 years behind. So you just need to catch up with the trend necessary. Or give it up, go and make cameras. বন্দুক বানান, কামান বানান, দেশের শক্তিশালী ডিফেন্স শক্তিশালী, ডেটারেন্স বিল্ড করতে হবে। দেখে চোখ তুলে তাকাইতে সাহস না।
কন্ট্রাক্টারি করে আর্মি, মানে এদের কোনো লজ্জাও নাই, আবার জনগণের প্রভু হইয়া বসে। বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি আর্মিকে এই জায়গায় আনছে, সবার দায় আছে। আর্মিরা বুঝলে হয়, আপনাদের যে সৈনিক থেকে কাঠমিস্ত্রি বানাইছে, কন্ট্রাক্টর বানাইছে, বুঝবার পারছেন এবার? আর্মি মানে ফার্নিচার বানায়, কন্ট্রাক্ট নেয়। পলিটিশিয়ানরা তাদের উঠতে বসতে সালাম দেয়, আর সাংবাদিকরা তাদের ভয় পায়। এটা রাষ্ট্র না, এটা একটা দাস প্রথা। রুমিনুররা রাজনীতি শেখায়, কিন্তু রাজনীতির অ আ ক খ এটাও জানে না। রাজনীতি মানে জনতার ইচ্ছা, মানুষের সম্মতি। আর সামরিক শক্তি মানে ভয় দেখায়, শাসন করে, তারপরে পইরা যায় নিজের ওজনেই। পাকিস্তান ভাঙছে সেই ভয়, মায়ানমার জ্বলতেছে সেই ভয়ে, আর বাংলাদেশে একই সাথে যাচ্ছিল যদি সৈনিকেরা গুলি না থামাইতো। এই দেশটা আজ কবর হয়ে থাকতো। বন্দুক রাষ্ট্রকে রক্ষা করে না, রাষ্ট্রকে রক্ষা করে রাজনীতি। রাজনীতি মানে আলোচনা, তর্ক, ভোট, জবাবদিহিতা, ইনস্টিটিউশন, এগুলাই হলো মানুষের প্রাণশক্তি। আমরা কিছু কইলে সেট করে ওঠে একেবারে, আর্মি নিয়ে কথা কওয়া যাবে না, আর্মি নিয়ে কি কইছে, প্রোপাগান্ডা চালাইতেছে। যে রাষ্ট্রে ব্যারাক নীতি ঠিক করে, সেখানে মানুষ মরে, চিন্তা মরে, ভবিষ্যৎ মরে, থাকে শুধু রাইফেল আর হুকুম। আমি তাই বলি, যদি রাষ্ট্র বাঁচাইতে চান, বন্দুক না রাজনীতি ফিরায় আনেন। যদি নেতৃত্ব করতে চান, তেল না তর্কে যান, আর্গুমেন্টে যান। রাজনৈতিক ক্ষমতা প্রশ্নটা ফয়সালা করেন, আর্মি না আপনার রাজনৈতিক ক্ষমতাই আপনার শক্তি। আর যদি স্বাধীনতা বাঁচাতে চান, ভয় না প্রশ্ন করেন, কারণ রাষ্ট্রের আসল সীমানা মানচিত্রে না, মানুষের সাহসে, চিন্তায় এবং কথায়, স্বাধীনতায়। ইনকিলাব জিন্দাবাদ।